আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকে আমরা নবম দশম শ্রেণী বায়োলজির চতুর্থ অধ্যায়ে জীবনের শক্তি এটার পার্ট 3 নম্বর পার্ট নিয়ে কথা বলবো। এখানে একটু লিখে রাখি, এটা হচ্ছে পার্ট 3। পার্ট 3 আমাদের মূল আলোচনার যে বিষয়টা ছিল বা টপিকটা ছিল সেটা হচ্ছে শ্বসন। আমরা পার্ট 3 একটু শ্বসন নিয়ে কথা বলবো। শ্বসন কাকে বলে বা শ্বসন কি, শ্বসন কয় প্রকার, শ্বসনের মধ্যে কি কি হয়, সেই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা কথা বলবো। তো আমরা জানি শ্বসন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের শ্বাসকার্য পরিচালনা করে থাকি বা আমরা বেঁচে থাকি। একজন মানুষ জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত বা মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষের শ্বসন কার্য পরিচালনা হতে থাকে বা শ্বসন চলতে থাকে, ঠিক আছে? এবং এই প্রক্রিয়াটা মরার আগ পর্যন্ত চলতেই থাকবে। এটা হচ্ছে শ্বসন। আর শ্বসনের দুইটা টাইপস আছে বা শ্বসনের দুইটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসনে অনেক প্রসেসিং আছে বা অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো স্টেপ আছে। সেই স্টেপগুলো অনেক বেশি কথাবার্তা, সেইটাই আমরা কথা বলবো। তো শ্বসনের যদি আমরা বায়োকেমিক্যাল একটা রিয়াকশন আমরা লিখি বা কল্পনা করি, তাহলে বিষয়টা কেমন হবে দেখো। এই যে শ্বসনের রিয়াকশনটা ঠিক এরকম যে কোনো গ্লুকোজকে, এইটা তো গ্লুকোজের সংকেত, আমরা সবাই জানি, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। কোনো গ্লুকোজকে 6 অণু অক্সিজেন দ্বারা জারিত করলে যে জিনিসটা উৎপন্ন হয় আর সেটা হচ্ছে 1 অণু 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি আর হচ্ছে এটিপি। এটিপি জিনিসটা কি আমরা আগে বলেছিলাম যে এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা। এটিপি কে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন এই কারণে বলা হয় যে আমরা আমাদের দেহে যে তাপ শক্তিটা জমা থাকে বা আমাদের দেহে যে শক্তিটা আমরা ব্যয় করি, আমাদের দেহে যে শক্তিটা উৎপন্ন হয় অ্যাকচুয়ালি কিলো ক্যালোরিতে, যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তির একক হচ্ছে, ইউনিট হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সবাত শ্বসনে অ্যাকচুয়ালি এই এটিপি তৈরির যে প্রক্রিয়া বা আমাদের দেহে শক্তি উৎপন্ন কিভাবে হয়, সবাত শ্বসনে শ্বসন হচ্ছে মূলত শক্তি উৎপাদন প্রক্রিয়া। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে শক্তিটা শ্বসনের মাধ্যমে আমাদের দেহে, আমাদের মানব দেহে যে উৎপন্ন হয় সেই বিষয়। তো সবাত শ্বসন অ্যাকচুয়ালি এই এটিপিটা কত পরিমাণে এটিপি উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়, সেইটা নিয়ে আমরা আসলে কথা বলবো। সেটাই হচ্ছে মূলত শ্বসন। তাহলে শ্বসনের যে বায়োকেমিক্যাল রিয়াকশন আমি এখানে লিখলাম যে গ্লুকোজকে, 1 অণু গ্লুকোজকে 6 অণু অক্সিজেন দ্বারা জারিত করে 6 অণু কার্বন ডাই অক্সাইড, পানি আর তাপ শক্তি উৎপন্ন হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা আমাদের দেহে শক্তির একক। তো এই কার্বন ডাই অক্সাইডটা আমরা সালোক সংশ্লেষণের যদি একটা সালোক সংশ্লেষণের ইয়াটা লক্ষ্য করি, বায়োকেমিক্যাল রিয়াকশনটা লক্ষ্য করি, 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি, এটার সাথে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ আর 6 অণু অক্সিজেন আর 6 অণু পানি উৎপন্ন করে। তো এই যে অক্সিজেনটা আমাদের শ্বসন, এটা হচ্ছে শ্বসন আর এইটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা আমরা শ্বসনের সময় ব্যবহার করলাম। এই যে সালোক সংশ্লেষণের সময়, এই সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ যেই অক্সিজেনটা উৎপন্ন করছিল, প্রোডাকশন হিসেবে তৈরি হয়েছিল অক্সিজেনটা, সেই অক্সিজেনটা কিন্তু উদ্ভিদ যে অক্সিজেনটা উৎপন্ন করলো সালোক সংশ্লেষণের পরে, সেই অক্সিজেনটা কিন্তু আমরা শ্বসনের সময় ব্যবহার করি। আর আমরা এই শ্বসনের যেই বায়োকেমিক্যাল রিয়াকশন, শ্বসন সম্পন্ন হওয়ার পর যেই কার্বন ডাই অক্সাইডটা আমরা উৎপন্ন করলাম বা আমাদের দ্বারা যে কার্বন ডাই অক্সাইড, আমাদের নাসা ছিদ্র দিয়ে যেই কার্বন ডাই অক্সাইডটা পরিবেশে উন্মুক্ত হলো, সেই কার্বন ডাই অক্সাইডটা সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ গ্রহণ করলো। তাহলে উদ্ভিদ গ্রহণ করে এই খাদ্যটা প্রস্তুত হলো। এই অক্সিজেনটা হচ্ছে উদ্ভিদের প্রোডাক্ট করা সেই অক্সিজেন, আর এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের শ্বসনের দ্বারা জারিত হওয়া সেই কার্বন ডাই অক্সাইড যেটা উদ্ভিদ ব্যবহার করলো। তাহলে এইখানে আমাদের কি হলো, এইখানে অ্যাকচুয়ালি আমাদের এই যে বিনিময়টা হলো, দেখো
এই যে গ্যাসীয় বিনিময়টা হলো, গ্যাসের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিনিময় হলো, এটা হচ্ছে শ্বসন। শ্বসন ইয়ে থেকে সালোক সংশ্লেষণ থেকে পরিবেশে উদ্ভিদ যেই কার্বন অক্সিজেনটা উৎপন্ন করলো সেই অক্সিজেনটা শ্বসনের সময় আমরা ব্যবহার করলাম। শ্বসনের ফলে এই অক্সিজেন দ্বারা যখন এই গ্লুকোজটাকে আমরা জারিত করলাম, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলাম আমাদের প্রশ্বাসের মাধ্যমে, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলাম সেই কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ ব্যবহার করলো সালোক সংশ্লেষণের সময়। এই যে গ্যাসীয় বিনিময়, এই সম্পর্কে শ্বসনতন্ত্র সম্পর্কে যে বিস্তারিত কথাবার্তা, এইটা আমরা উদ্ভিদের গ্যাসীয় বিনিময় অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়ে আমরা বিস্তারিত খুব ভালোভাবে জানতে পারবো। অ্যাকচুয়ালি অন্তঃশ্বসন বহিঃশ্বসনের মাধ্যমে ফুসফুসের ডায়াগ্রাম সহ আমি তোমাদেরকে 6ষ্ঠ অধ্যায়ে সুন্দরভাবে বুঝিয়ে দেবো এই গ্যাসীয় বিনিময় চ্যাপ্টার। এটা হচ্ছে উদ্ভিদের গ্যাসীয় বিনিময়। তাহলে এই যে আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে প্রকৃতিতে এমন একটা সিস্টেম চালু করে রাখছে যেটা প্রাকৃতিক সিস্টেম, এটা চলতেই থাকবে। এটা বিনিময় না হলে অ্যাকচুয়ালি কেউ কারো ছাড়া বেঁচে থাকতে পারবে না। এটাই হচ্ছে শ্বসন। তাহলে আশা করি শ্বসন সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শ্বসনকে যদি আমরা টাইপস করি বা প্রকারভেদ করি, তাহলে আমরা দুইটা টাইপস পাবো, একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। এখন সবাত শোষণে আমাদের দেহের যে পরিমাণ শক্তি, তাপ শক্তি সর্বোচ্চ পরিমাণে, সেটা হচ্ছে 38 ATP। এই যে 38 অণু এটিপি উৎপন্ন করবে সবাত শ্বসনের কয়েকটা ধাপ ফলো করে, কয়েকটা সিস্টেম ফলো করে, কয়েকটা স্টেপ ফলো করে। সেই স্টেপগুলোর নাম আমি লিখবো এবং স্টেপগুলোর ডেসক্রিপশন আমি তোমাদেরকে এখনই বলে দেবো। তাহলে সেই স্টেপগুলোর মধ্যে আমি যদি লিখি 4টা স্টেপ, তার মধ্যে নাম্বার 1 স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজকে ভাঙা। তাহলে শ্বসনে আমরা সর্বপ্রথমেই কি করছিলাম? গ্লুকোজকে জারিত করছিলাম কিসের মাধ্যমে? অক্সিজেনের মাধ্যমে। সেই অক্সিজেনটা কোথায় পেয়েছিলাম? উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা উৎপন্ন করেছিল। এই গ্লাইকোলাইসিস হচ্ছে মূলত অক্সিজেনের গ্লুকোজের সেই ভাঙন প্রক্রিয়া। নাম্বার 2 হচ্ছে অ্যাসিটাইল কোএর সৃষ্টি। এইগুলো কিন্তু আমি তোমাদের মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যখন বলেছিলাম, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যখন কথা বলেছিলাম, তখন কিন্তু এই বিষয়গুলো আমি উল্লেখ করেছিলাম এবং আমি বলেছিলাম তোমাদের সাথে আগামীতে এই বিষয়গুলো নিয়ে দেখা হবে। ইনশাআল্লাহ আজকে দেখা হয়ে গেছে। 3 নম্বর পার্টটা হচ্ছে বা 3 নম্বর টপিকটা হচ্ছে ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রতে সর্বোচ্চ শক্তি উৎপন্ন হয়, সেই জন্য এই ক্রেবস চক্রের যে প্রসেসিংটা, এনজাইম কোএনজাইমের যে ধারাবাহিক প্রক্রিয়া, সেটা মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। আর 4 নম্বর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো তোমাদের সাথে এখন আমি এই 4টা বিষয় বা এই 4টা ধাপের প্রত্যেকটা ধাপ বর্ণনা করে তোমাদের সাথে আমি কথা বলবো বা বর্ণনা করে বুঝিয়ে দেবো যে গ্লাইকোলাইসিস, সবাত শ্বসনের প্রথম সিস্টেম হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লাইকোলাইসিস থেকে অ্যাসিটাইল কোএর সৃষ্টিতে কিভাবে হয়, ক্রেবস চক্র কিভাবে হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কিভাবে হয়। তাহলে আমি বর্ণনা একটু চলে যাই। তো বর্ণনা যাওয়ার আগে তোমাদের আরেকটা ডেটা লক্ষ্য করতে হবে, আরেকটা ডেটা খেয়াল করতে হবে। এটা দেখো, এক অণু FADH2 সমান 1 ATP, 1 NADH2 সমান 3 ATP, 2 ATP 3 ATP, সরি এটা 2 ATP হবে, আর 1 GTP সমান 1 ATP। এই যেটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য, এই যে সবাত শ্বসনের ধাপগুলো ফলো করার জন্য এই ডেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এক অণু FADH2 সমান 2 অণু ATP, এক অণু NADH2 সমান 3 অণু ATP, আর এক অণু GTP সমান 1 অণু ATP, এই ডেটা। তো তাহলে আমাদের বর্ণনা চলে আসি গ্লাইকোলাইসিস। সর্বপ্রথমটা যেটা, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এখন গ্লাইকোলাইসিস মূলত কি? গ্লাইকোলাইসিস জিনিসটা কি? গ্লাইকোলাইসিস হচ্ছে অ্যাকচুয়ালি গ্লুকোজকে ভাঙা। এই যে লাইসিস কথাটার মানে হচ্ছে ভেঙে ফেলা, আর গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজটাকে ভাঙা। তাহলে আমরা জানি গ্লুকোজের রাসায়নিক সংকেত হচ্ছে C6H12O6। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে অবশ্যই।
এই গ্লুকোজটাকে 9টি এনজাইম দ্বারা বা 9টি ধাপে ভেঙে যে জিনিসটা উৎপন্ন হয় সেই জিনিসটা হচ্ছে এক অণু CH3CO COOH পাইরুভিক অ্যাসিড। এটার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে গ্লুকোজটাকে যখন আমরা ভাঙবো তখন অ্যাকচুয়ালি কি হবে, এক অণু না 2 অণু 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড, 3C আমি এখানে লিখলাম, 3 কার্বন 1 2 3, তাহলে 2 অণু 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হবে এবং 2 অণু ATP ও 2 অণু NADH2 উৎপন্ন হবে। অ্যাকচুয়ালি এখানে 2 অণু ATP না 4 অণু ATP উৎপন্ন হয়, 2 অণু খরচ হয়ে যায়। সো 2 অণু খরচ হয়ে যায় যার কারণে বাকি থাকে 2 অণু, সেই 2 অণুটা এখানে এই পাইরুভিক অ্যাসিডের ক্ষেত্রে গ্লাইকোলাইসিসের সময় পাইরুভিক অ্যাসিডের ক্ষেত্রে উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিডের সাথে 2 অণু ATP 2 অণু NADH2 উৎপন্ন হয়। এইটা হচ্ছে আমার গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিডের সাথে প্রোডাকশন, এগুলো হচ্ছে জৈব মুদ্রা, এগুলোর প্রোডাকশন ATP আর NADH2, নিকোটিনামাইড অ্যাডেনোসিন ডাইনিউক্লিওটাইড। এটা তো সেকেন্ড যে স্টেপটা ছিল, সেকেন্ড স্টেপে আমাদের ছিল অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিতে আমাদের প্রথম প্রোডাকশনে উৎপন্ন যে প্রথম প্রোডাক্টে যে জিনিসটা প্রোডাকশন হয়েছিল আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার, এইটা এই স্টেপে এসে প্রধান ভূমিকা পালন করবে। অর্থাৎ তখন আমরা এই 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিডকে আমরা ভাঙবো, লাইসিস করবো বা ভেঙে ফেলবো। এইখান থেকে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে লিখি যে এক অণু পাইরুভিক অ্যাসিড CH3CO COOH, এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, এক অণু অ্যাসিটাইল কোয়ে প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে, এখান থেকে বের হয়ে যাবে, আর যে জিনিসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এক অণু FADH2। ঠিক আছে, সরি Fa না, 2 অণু NADH2, এটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ের জন্য। হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ের জন্য অর্থাৎ পাইরুভিক অ্যাসিডটাকে ভেঙে এক অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে, কার্বন ডাইঅক্সাইডটা এখান থেকে বের হয়ে যাবে আর 2 অণু NADH2 উৎপন্ন হবে। এইটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় নতুন নতুন প্রোডাকশন বা নতুন নতুন যে জিনিসগুলো উৎপন্ন হয় সেটা আমার মনে রাখতে হবে বা নোট করে নিলে সবচেয়ে ভালো হয়। এখন অ্যাসিটাইল কোয়ে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায় আর 2 অণু NADH2 উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বরটা ছিল ক্রেবস চক্র। ক্রেবস চক্রতে অ্যাকচুয়ালি এই প্রতি এক অণু অ্যাসিটাইল কোয়ের জন্য, এক অণু অ্যাসিটাইল কোয়ের জন্য দেখো আমি যদি এভাবে লিখি অ্যাসিটাইল কোয়ে, প্রতি এক অণু অ্যাসিটাইল কোয়ের জন্য উৎপন্ন হয় 3 FADH2 on NADH2 Na, ভালো করে লিখি N এক আর এক অণু GTP। তাহলে প্রতি এক অণু অ্যাসিটাইল কোয়ের জন্য উৎপন্ন হয় 3 অণু NADH2 আর এক অণু FADH2। তো এক অণু FADH2, 3 অণু NADH2 আর এক অণু GTP, এটা উৎপন্ন হয়। মানে এই জিনিসগুলো একটু বেশি ক্রিটিক্যাল বা একটু বেশি কঠিন, একটু সহজভাবে একটু বললে মানে উল্টাপাল্টা না করলে কোনো সমস্যা হবে না। বাট যদি এই যে আমার মাঝে মধ্যে NA এগুলো নিয়ে একটু উল্টাপাল্টা হচ্ছে, তো যখন তোমরা একাধিকবার পড়বে দেখবে তখন তোমাদের কাছে বিষয়টা ইজি মনে হবে, এতটা কঠিন মনে হবে না। বাট কঠিন আছে, সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে ক্রেবস চক্রেতে আমরা যে জিনিসটা নতুন প্রোডাকশন হিসাবে প্রতি এক অণুর জন্য
এইগুলো উৎপন্ন হয়। তাইলে আমরা তো এক অণুটা এখান থেকে তো দুই অণু উৎপন্ন হবে, এই পাশে একটা এই পাশে একটা, দুই অণু পাইরুভিক অ্যাসিড, দুই অণু অ্যাসিটাইল কোয়ে, দুই অণু গ্লাইকোলাইসিস। তাহলে দুই অণু অ্যাসিটাইল কোয়ের জন্য এক অণুতে যদি এক FADH2 হয় তাহলে দুই অণুতে কত হবে, এখানে 2 গুণন হয়ে যাবে। এক অণুতে যদি 3NADH2 হয় তাহলে দুই অণুর জন্য কি হবে, এই 3 এর সাথে 2টা গুণ হয়ে যাবে, এক অণু GTP সাথে 2টা গুণ হয়ে যাবে। যেমন একটার জন্য যদি হয় 2টা তাহলে দুইটার জন্য কত হবে, 2 গুণন 2, মানে গুণন হয়ে যাবে। এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমরা যদি এখানে হিসাব করি, একটা কাউন্ট করে ফেলি, তাহলে কি হয়, 2 and 2FADH2 3 3 দুগুণা 6NADH2 আর 2 GTP। এটা তোমরা কিন্তু ইয়া করতে পারো, উপন্যাস করে লিখতে পারো। সর্বপ্রথম এটা লিখতে পারো, পরে এইটা, পরে এইটা লিখতে পারো। কিন্তু সাজায় যদি লিখতে চাও যে আমরা দুইটা জিনিসগুলো একসাথে রাখবো, 6টা উপরে রাখবো, 6টা নিচে রাখবো, জিটিপি আগে, যেটা আগে পরে, বাট আমাদেরকে এই কোয়ান্টিটি, যে সংখ্যাটা, যে নাম্বারটা, এটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। তুমি এইটা ঠিক রেখে যেটা যেখানে পারো লেখো, এতে কোনো সমস্যা নাই বা এতে কোনো সমস্যা দাঁড়াবে না। যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নাই, বাট এইটা তোমাকে অবশ্যই ঠিক রাখতে হবে। কি, যে প্রতি এক অণু অ্যাসিটাইল কোয়ের জন্য এক অণু FADH2, এক অণু অ্যাসিটাইল কোয়ের জন্য 3 অণু NADH2, এক অণু অ্যাসিটাইল কোয়ের জন্য এক অণু JTP। তাহলে এক অণুর জন্য যদি এক এক করে হয়, এরকম হয়, তাহলে 2 এর জন্য কি হবে, প্রত্যেকের সাথে 2 গুণন হয়ে যাবে। এখন আমাকে হিসাব করতে হবে অ্যাকচুয়ালি ঠিক এইখানে মোট কত অণু ATP উৎপন্ন হলো বা কতটি উৎপন্ন হলো। তাহলে আমরা জানি সবাত শ্বসনের যে মেইন কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের যে তাপ শক্তি, আমাদের দেহের যে শক্তি, 38 অণু ATP, এই যে এই সবাতে এই যে 38 ATP, এইটা প্রোডাকশন হবে। এইটা কিভাবে প্রোডাকশন হবে সেটার হিসাব দেখেন। এখন আমরা দেখি অ্যাকচুয়ালি এখানে ঠিক কি পরিমাণে প্রোডাকশন আমরা পাইছি। তো আমরা যদি এখন ফার্স্ট এটা যদি হিসাব করি, প্রথম থেকে আমরা হিসাব করে আসি। প্রথম হিসাব হচ্ছে এইটা, 2 অণু ATP। তো আমরা এখানে তো 2 আছে এটার জন্য 2 NADH2, দেখো তো 1 NADH2 is equal to 3 ATP, 1 NADH2 is equal to 3 ATP। তাহলে 2 NADH2 is equal to কত হবে, 3 দুগুণা 6, তাহলে 6 যোগ 2, তাহলে কত হলো 8। এইখানে উৎপন্ন হবে 8 ATP। এই হিসাবের দিকে লক্ষ্য করো, 1 NADH2 is equal to 3 ATP, তাহলে 2 NADH2 is equal to কত হবে, 2 গুণন 3, 6 এখানে হবে 6, এই 6 যোগ এই 2, এই 6 যোগ এই 2, এই দুইটা যোগ করলে উৎপন্ন হয় 8, এই যে 8 ATP। তারপরে 2 NADH2, তাহলে আমরা জানি 1 NADH2 is equal to 3 ATP, তাহলে 2 NADH2 is equal to কত হবে, 3 গুণন 3 into 2 is equal to 6 ATP। তাহলে এখানে 8, এখানে 6, তাহলে এখানে কত হলো, এটা এভাবে যদি আমরা লিখে রাখি তাহলে 6 ATP। ওকে, এখন এই হিসাবে চলে আসি। এইটাতে অ্যাকচুয়ালি কি হবে বা কতগুলো উৎপন্ন হবে আমরা লক্ষ্য করব। এক FADH2 is equal to 2 ATP, এক FADH2 is equal to 2 ATP, তাহলে 2 FADH2 is equal to কত, 4 ATP, 4 ATP। তাহলে 3 NADH2, 6 NADH2 সমান কত হবে, তাহলে 1 NADH2 is equal to 3 ATP, 6 NADH2 is equal to 3 গুণন 6, তাই হবে না, 3 এর সাথে 6 গুণন হবে, তাহলে 3 6 18 ATP। আর 2 GTP, 1 GTP সমান 1 ATP, 2 GTP সমান 2, 2 আর 1 গুণ করলে 2 আর কে 2, 2 ATP। তাহলে এখানে টোটাল কত হলো, 18 4 22, 22 আর 2 24, এখানে উৎপন্ন হলো 24 ATP। এইখানে টোটাল আছে, মোট আছে 24 ATP। তাহলে এখানকার প্রোডাকশন কত, 24 ATP, আর এখানকার প্রোডাকশন হচ্ছে 6 ATP। তাহলে 24 প্লাস 6 30 আর 38 যোগ করলে 38। তাহলে আমাদের টোটাল যে প্রোডাকশন সেটা হচ্ছে 38 ATP। এই যে আমাদের এখানে লিখে রাখছিলাম যে সবাত শ্বসনে আমাদের 38 অণু ATP প্রোডাকশন হবে। এই প্রোডাকশনটা ফলো করে হচ্ছে 4 নাম্বার যে ধাপ, সেটা হচ্ছে ETS বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আমাদেরকে কি হবে, এই যে টোটাল
এই টোটাল কথাটা যদি ATP NADH2 FADH2 NADH2 GTP, তাহলে আমি যদি এইভাবে লিখি ATP FADH2 NADH2 GTP, এই টোটাল প্রোডাকশন ইজ ইকুয়াল টু 38 ATP। এই যে এইটা, এই 38 ATP টা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য। তাহলে এইটা হচ্ছে আমাদের শ্বসনের, সবাত শ্বসনের 4টা ধাপের মধ্যে আমাদের দেহের যে শক্তির একক এটিপি, যে তাপ শক্তিটা সর্বোচ্চ 38 ATP, এই 38 ATP থেকে কিন্তু অ্যাকচুয়ালি 680 থেকে 700 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। 680 থেকে 700 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয় 38 ATP থেকে। বাট এতটুকু আমাদের দরকার পড়ে না, আমাদের দরকার পড়ে 380 কিলো ক্যালোরি। আমাদের হিউম্যান বডিতে আমাদের শক্তি প্রয়োগ করার জন্য, শক্তি ব্যবহার করার জন্য, প্রয়োজনীয় শক্তি ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজনীয় এটিপি হচ্ছে, প্রয়োজনীয় ক্যালোরি হচ্ছে 380 কিলো ক্যালোরি। ঠিক আছে, আমাদের প্রয়োজনীয় শক্তি হচ্ছে, তাপ শক্তি হচ্ছে 380 কিলো ক্যালোরি। বাট 38 ATP থেকে অ্যাকচুয়ালি 680 থেকে 700 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়, আর 380 কিলো ক্যালোরি আমাদের প্রয়োজন হয়। তাহলে এই প্রোডাকশনটা দেখো, এই পর্যন্ত যে 24 থেকে 6 এবং 8, এই টোটাল যে 38 ATP প্রোডাকশন হলো, সেটা ইলেকট্রন ট্রান্সপোর্টেশনে এসে শেষ হয়ে যায়। তাহলে আমরা এই যে 4টা ধাপ যে ফলো করছি বা 4টা ধাপ দেখতে পাচ্ছি, 4টা ধাপের মধ্যে 3 নাম্বার ধাপে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়েছে, যেটা 24। 6 তো আর 8, এটা তো 6টা 8, বাট এটা 24 সবচেয়ে বেশি। তাহলে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এসে সেটা শেষ হয়েছে। তার মানে এই ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, আর এইটা সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়। এই যে প্রসেসিংটা, শক্তি উৎপন্ন হওয়ার যে প্রসেসিংটা, এইটা অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। সর্বোচ্চ শক্তি সম্পন্ন স্টেপটা মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এটা কিন্তু আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে সবাত শ্বসনের 4টা ধাপের মধ্যে 3 নাম্বার ধাপ ক্রেবস চক্র, 4 নাম্বার ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই দুইটা ধাপ মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়, সর্বোচ্চ শক্তি সম্পন্ন দুইটা ধাপ সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে, জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই শ্বসনের, সবাত শ্বসনের 4টা সিস্টেমের প্রোডাকশনের যে সিস্টেম সেটা। তাহলে প্রথমে এইভাবে যদি আমি কল্পনা করি, গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিডকে ভেঙে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, 2 NADH2 সাথে ক্রেবস চক্রকে অ্যাসিটাইল কোয়ে থেকে FADH2 NADH2 আর GTP। এখন আমাকে এই ডেটার দিকে লক্ষ্য করে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ফিল আপ করতে হবে, যে এখন FADH2 সমান 2 ATP, এখন NADH2 3, এখন GTP সমান 1 ATP। এখন আমি যদি এইগুলো মান বসাই, তাহলে আমার হিসাব বরাবর হয়ে যাবে, হিসাব ক্লিয়ার হয়ে যাবে, 38 অণু ATP আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আসলে শ্বসনের, সবাত শ্বসনের মোট কথাবার্তা। তাহলে আশা করি তোমরা সবাই এই জটিল এবং কঠিন প্রক্রিয়াটা নিজেদের মতো করে সহজ করে যদি পড়ো, সহজ করে পড়ার চেষ্টা করো, তোমাদের জন্য অনেক ভালো হবে। তো আশা করি তোমরা সবাই পড়াশোনা করবে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আজকের মতো ক্লাসটা এখানে শেষ। 3 নাম্বার পার্ট আজকে শেষ করে দিলাম। 4র্থ পার্ট নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব খুব তাড়াতাড়ি। আজকের মতো ক্লাসটা এখানে শেষ। ভালো থাকো সবাই, খোদা হাফেজ।